আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। চলো কিছু ছোট প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, ফাইটো হরমোন কাকে বলে? ফাইট মানে কি বলো তো? ফাইট বলতে মারামারি না, বায়োলজিক্যাল টার্মে আমরা যেখানেই ফাইট ওয়ার্ডটা শুনবো ওখানেই বুঝবো উদ্ভিদ বুঝাইছে। ফাইট বলতে আমরা উদ্ভিদকে বুঝতেছি। এই ওয়ার্ডটা তোমরা আরো শুনছো, ফাইটো প্লাঙ্কটন শুনছো না? প্লাঙ্কটন মানে ছোট্ট, ফাইট মানে উদ্ভিদ। তারপরে ফাইট, পুং গ্যামেটো ফাইট, ফাইট ওয়ার্ডটা শুনছো? এই যে ফাইট, এরকম আরো অনেক জায়গায় শুনবা। ফাইট শুনলেই কি বুঝবা? যে উদ্ভিদের কথা বলছে। তারপরে হরমোন, এটা তো আমরা সবাই জানি। হরমোন হচ্ছে এরকম একটা অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রস বা তরল পদার্থ, যেটা যে জায়গায় উৎপন্ন হয় ওই জায়গা থেকে প্রবাহিত হয়ে দূরের কোনো জায়গায় কার্য সম্পাদন করে। আমাদের দেহ থেকে বা মানে যে কোনো জীব দেহ থেকে খুব অল্প পরিমাণে নিঃসৃত হয়, কিন্তু অনেক পরিবর্তন ঘটায় ফেলতে পারবে বা কাজ করে অনেক বেশি। তাহলে হরমোনের বাংলা কি বলতে পারো? হরমোন একটা ইংরেজি ওয়ার্ড, এটার বাংলা হচ্ছে প্রাণরস। হরমোনের বাংলা হচ্ছে প্রাণরস। তাহলে উদ্ভিদ দেহ থেকে নিঃসৃত হবে এরকম একটা রস, যেটা কি কি কাজ করবে চলো দেখি। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি করতে সাহায্য করবে। এই অনেক অনেক কাজ এগুলা নিয়ন্ত্রণকারী বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থ, এটাই হচ্ছে ফাইটো হরমোন। তার মানে উদ্ভিদের হরমোন। আমাদের যেরকম হরমোন থাকে, একটা মানুষ ছোট থেকে যখন বড় হয় হরমোনের প্রভাবে তার বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়। মানে যে চেঞ্জগুলো ওই যে বয়ঃসন্ধিকালে আমরা দেখতে পাই, যে তুমি দেখলেই বুঝতে পারবা, ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোঁফ গজায়, গলার স্বর মোটা হয়ে যায়, মেয়েদের ক্ষেত্রে তাদের শারীরিক গঠন পরিবর্তিত হয়। এই যে এরকম এক ছোট্ট অল্প একটু নিঃসৃত হয়, কিন্তু কি করে বিভিন্ন ধরনের আমূল পরিবর্তন ঘটায় ফেলায়। উদ্ভিদের ক্ষেত্রে এরকম, উদ্ভিদে বিভিন্ন দরকারি কাজকর্ম, ওর বৃদ্ধি বিকাশ, ওর অঙ্গ সৃষ্টি, এগুলা করার জন্য উদ্ভিদ দেহ থেকেও হরমোন নিঃসৃত হয়। ওই হরমোনগুলোকে আমরা ফাইটো হরমোন বলবো। তার মানে উদ্ভিদের হরমোন, উদ্ভিদের হরমোনই হচ্ছে ফাইটো হরমোন, উদ্ভিদের দরকারি কাজগুলো করতেছে। এরপরে আবার দেখো কি বলছে, পোস্টুলেটেড হরমোন। এটা আবার কি জিনিস? উদ্ভিদের হরমোন বুঝলাম, আবার পোস্টুলেটেড কি? পোস্টুলেটেড হচ্ছে উদ্ভিদেরই কিছু একটা হরমোন, কিন্তু ওইটা তোমার কোথা থেকে নিঃসৃত হচ্ছে বা মানে স্পেসিফিকভাবে ওদের সম্পর্কে আমরা শনাক্ত করতে পারি না বা ওদেরকে ঠিক করে জানতে পারি না এখন পর্যন্ত। এই জন্য এই যে মানে অজানা যে হরমোনগুলো, এগুলারে আমরা বলবো হচ্ছে পোস্টুলেটেড হরমোন। উদ্ভিদের কিছু হরমোন আছে যাদের আলাদা করা বা শনাক্তকরণ করা যায়নি এখন পর্যন্ত, এটাই হচ্ছে পোস্টুলেটেড হরমোন। এটা কাদের থাকবে? উদ্ভিদের। কিন্তু উদ্ভিদের কিছু হরমোন যেটা এখন আলাদা করা বা শনাক্ত করা যায়নি, যেমন ফ্লোরিজেন একটা হরমোন আছে। কিভাবে মনে রাখতে পারো? ফ্লাওয়ার থেকে ফ্লোরিজেন, ফ্লাওয়ার থেকে ফ্লোরিজেন কি করবে? ফুল ফোটাতে সাহায্য করবে। এখন এটা নিঃসৃত হয় হচ্ছে তোমার পাতার যে মানে এরকম একটা স্ট্রাকচার যদি থাকে, ধরো এখান থেকে একটা পাতা হবে, এখান থেকে আরেকটা পাতা হবে, এখান থেকে আরেকটা পাতা, এরকম পাতার পরে পাতা তৈরি হইতে থাকবে, ছোট্ট একটা বাবু পাতা তৈরি হবে। কিন্তু এইখান থেকে একটা হরমোন নিঃসৃত হবে, যে হরমোনটা কি করবে? তোমার এখানে একটা পত্র মুকুল তৈরি হওয়ার কথা, এই পত্র মুকুলটাকে পুষ্প মুকুলে পরিণত করে দিবে। তাহলে ফুল ফোটাইতে সাহায্য করলো, তাই না? ফুল, ফ্লাওয়ার, ফ্লাওয়ার থেকে ফ্লোরিজেন। এই ফ্লোরিজেন হরমোনটা একটা হচ্ছে পোস্টুলেটেড হরমোনের উদাহরণ, এটা মনে রাখতে পারো, এটা এমসিকিউতে আসে। ফ্লোরিজেন ও কি করে? ফুল ফোটাতে সাহায্য করে। এটা হচ্ছে একটা পোস্টুলেটেড হরমোন, যে হরমোনগুলোকে আমরা এখন আলাদা করতে পারি নাই বা শনাক্ত করতে পারি নাই। তাহলে উদ্ভিদের দেহে এরকম হরমোনগুলোকে আমরা বলবো পোস্টুলেটেড। এরপরে দেখো, ডাবের পানিতে কোন ফাইটো হরমোন থাকে? ফাইট মানে উদ্ভিদ, আর হরমোন উদ্ভিদের হরমোন, যেটা ডাবের পানিতে আমরা পাই হচ্ছে সাইটোকাইনিন। হরমোন কিন্তু আরো অনেকগুলো আছে, এক একটা হচ্ছে আমাদের এক এক কাজ করে, মানে উদ্ভিদের এক এক ধরনের কাজ করে। অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, এই যে বিভিন্ন ধরনের হরমোনের ভিতরে সাইটোকাইনিন যেটা, এটা হচ্ছে আমরা ডাবের পানিতে পেয়ে থাকি। ডাবের পানি দেখো না কিরকম হয়, তোমার হচ্ছে ডাবের পানির যে কোষ বিভাজনটা, ওইখানে কোষ বিভাজন হওয়ার মাধ্যমে মানে কোষ বিভাজন হইতে সাহায্য করে হচ্ছে সাইটোকাইনিন। দেখো ওর নাম শুনলেই বোঝা যায় যে সাইট, কোষ, সাইট মানে কি? কোষ। আর কোষ বিভাজনে ও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাও মনে রাখতে পারো। সাইটোকাইনিন কি করে? কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে কি বলছে দেখো তো, অভিকর্ষজ উপলব্ধি কাকে বলে? অভিকর্ষ তো আমরা সবাই চিনি, অভিকর্ষ কি? গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই না? অভিকর্ষজ উপলব্ধি। তাহলে এই যে অভিকর্ষজ উপলব্ধি জি 9.8, এই যে ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রাংশ অভিকর্ষের উদ্দীপনা অনুভব করে
কোষীয় উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে অভিকর্ষজ উপলব্ধি বলে। একটু সহজ করে বলি, অভিকর্ষ বল আমাদেরকে কোন দিকে টানে? নিচের দিকে। অভিকর্ষ বলের কারণেই তো সবকিছু হচ্ছে পৃথিবীর সাথে আটকায় আছে। তাহলে এই যে বলটা আমাদেরকে নিচের দিকে টানতেছে, পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে। এরকমই উদ্ভিদের যে শিকড়গুলা এগুলো কোন দিকে যায়? ধরো আমি একটা উদ্ভিদ আঁকি, দেখো একটা উদ্ভিদ কেমন, এই উদ্ভিদটা ডালপালা শিকড় শাখাগুলা কোন দিকে যাবে? সূর্যের দিকে বাড়বে, এই যে এইদিকে বড় হবে না, এইদিকে এইভাবে বড় হয়ে যাবে। আর মাটির নিচে যে অংশটুকু, মাটির নিচের যে শিকড়গুলা ওগুলা কোন দিকে বাড়বে? এরকম বাড়তে বাড়তে উদ্ভিদ উপরে যত বড় হবে শিকড় নিচে তত বড় হবে, তাই না? তাহলে ওরা যে নিচের দিকে যাচ্ছে, এই কোষগুলা যে নিচের দিকে স্থানান্তরিত হওয়ার বা নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা না, ওরা নিচের দিকেই যাবে। তাহলে এইটাই হচ্ছে অভিকর্ষজ উপলব্ধি, কারণ ওরা হচ্ছে অভিকর্ষ বলের দিকে যাচ্ছে, অভিকর্ষ টানের দিকে সারা দিয়ে ওরা নিচের দিকে বিবর্ধিত হচ্ছে, এভাবে নিচের দিকে ছড়ায় যাবে। তাহলে ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের, ভ্রূণ বলতে যখন ওরা ছোট্ট থাকে, মানে এই শিকড়টা তো একদম শুরুতেই এরকম বিস্তৃত ছিল না, ছোট্ট ছিল না, বাবু গাছ যখন ছিল, চারা গাছ ছিল, তখন ওই ভ্রূণমূলটা, ভ্রূণ মানে ছোট্ট, ওই মূলটা আর ভ্রূণ ওই ছোট্ট কাণ্ডটা, ওদের অগ্রাংশ অভিকর্ষের উদ্দীপনা অনুভব করে। অভিকর্ষের উদ্দীপনা নিচের দিকে, মাটির দিকে, ওই উদ্দীপনা অনুভব করে ওই কোষের উপাদানগুলা নিচের দিকে স্থানান্তরিত হওয়ার ঘটনা। এখন এই কোষগুলো তো নিচের দিকে বিবর্ধিত হবে, ওদের ওদের ভিতরে যে উপাদানগুলা থাকে বা পদার্থগুলা, যে হরমোনগুলা, মানে যা কিছুই থাকে, ওরা সবকিছুই হচ্ছে নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা, মানে অভিকর্ষ বলের দিকে যায়। এটাই হচ্ছে অভিকর্ষ উপলব্ধি, মানে ওই কোষের উপাদানগুলা, কোষের ভিতরে যা কিছু আছে, কোষগুলা, মানে কোষগুলা যাবে না, মানে কোষের জিনিসপাতিগুলা নিচের দিকে যাওয়ার যে একটা টেন্ডেন্সিটি, ওই টেন্ডেন্সিটাই হচ্ছে তোমার অভিকর্ষ উপলব্ধি। এরপরে বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লক হচ্ছে, তুমি শুনেই বুঝতে পারতেছো ক্লক মানে কি। ক্লক মানে হচ্ছে ঘড়ি, আর বায়োলজিক্যাল মানে জৈবিক একটা ঘড়ি। এখন জৈবিক ঘড়ি বলতে আমরা এরকম একটা জিনিস বুঝি, গাছপালার ক্ষেত্রে আলো অন্ধকারের একটা ছন্দ। বায়োলজিক্যাল ক্লক বলতে এই যে এরকম একটা ওয়ার্ড মনে রাখতে পারো, যে আলো অন্ধকারের ছন্দ। আলো অন্ধকারের ছন্দ, কেমন? আলো অন্ধকারের ছন্দই হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। অনেক উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু জৈবিক ক্রিয়াকলাপ নিয়মিত একই সময়ে চলমান থাকার যে ছন্দ, এটা হচ্ছে জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক। একটু কঠিন মনে হয়েছে না? আচ্ছা আমি একটু সহজ করে বুঝাই, চলো আমরা নোটে যাই। দেখো কি লিখছি। কতগুলো উদ্ভিদ আছে যারা হচ্ছে ছোট দিনের, ছোট দিন বলতে কম সময় সূর্যের আলো থাকে। যখন ছোট দিন বলতে আমরা শীতকাল বুঝতে পারি, শীতকালে সূর্যের আলো কতক্ষণ থাকে? অল্প কিছু সময় থাকে না? তোমার হচ্ছে সূর্য কিন্তু তাড়াতাড়ি অস্ত চলে যায়। তাহলে সূর্যের আলো অল্প সময় পড়তেছে, কতক্ষণ? 8 থেকে 12 ঘন্টা। এই সময়ের ভিতরে সূর্যের আলো থাকতেছে, তখন কিছু কিছু উদ্ভিদ হচ্ছে অনেক ভালো জীবনযাপন করতে পারে, ওদের ফুল ফল ধরে যায়, সেক্ষেত্রে আমরা ওগুলারে বলবো হচ্ছে ছোট দিনের উদ্ভিদ। এরপরে ওর উদাহরণ হিসেবে তুমি চন্দ্রমল্লিকা আর ডালিয়া মনে রাখতে পারো, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বড়দিনের উদ্ভিদ, বড়দিন বলতে কি তুমি ওই যে সান্টা ক্লসের যে জন্মদিন ওই দিনটাকে বুঝো না? কিন্তু বড়দিন বলতে আমরা 25শে ডিসেম্বর কিন্তু বুঝবো না। 25শে ডিসেম্বর তো একটা ছোট্ট দিন, কারণ ওই দিন শীতকাল, শীতকাল তো ছোট দিন। বড়দিন বলতে হচ্ছে 12 থেকে 16 ঘন্টা সূর্যের আলো পড়বে, অনেকক্ষণ না? 12 থেকে 16 ঘন্টা সূর্য তোমাকে তাপ দিতে থাকবে, তার মানে গ্রীষ্মকাল। ওই সময়ে যে উদ্ভিদগুলো হবে ওদেরকে আমরা বলবো বড়দিনের উদ্ভিদ। কে কে আছে দেখো তো? লেটুস আর ঝিঙ্গা। এরপরে আছে নিরপেক্ষ, সূর্যের আলোর কোনো দরকারই নাই এই জায়গাটায়। তাহলে মানে সূর্যের আলো দরকার নাই বলতে হচ্ছে সূর্যের আলো কতক্ষণ পড়তেছে এটাতে আমার কি, আমি হচ্ছে মানে ওই উদ্ভিদগুলার কিছু যায় আসে না। তাহলে শসা আর সূর্যমুখী হচ্ছে নিরপেক্ষ দিনের উদ্ভিদ। দেখো সূর্যমুখী কিন্তু আমরা কি জানি, সূর্যমুখীকে কিন্তু জানি হচ্ছে সূর্য যখন উঠে তখন হচ্ছে সে হচ্ছে ব্লুম করে, মানে অনেক বেশি ব্লুমিং হয়, সে সূর্যের দিকে হচ্ছে চেয়ে থাকে। কিন্তু বই কি আছে দেখো তো? নিরপেক্ষ, তার মানে সূর্য না উঠলেও সে উঠবে, মানে ফুটবে ফুলটা, কিন্তু সে সূর্যের দিকে তাকায় থাকতে পারবে না, আর কি নেতায় থাকবে, কিন্তু তার হচ্ছে ওই ফুলটা ফুটার ক্ষেত্রে সূর্যের আলোর কোনো মানে প্রভাব ফেলে না, বা নিরপেক্ষ। সূর্যের আলো কত ঘন্টা থাকলো এটাতে তার কিছু যায় আসে না। তাহলে ছোট দিন, বড় দিন আর নিরপেক্ষ, এরকম যে বুঝলাম। এই যে আলো অন্ধকারের একটা ছন্দ, তাই না? আলো কতক্ষণ থাকতেছে, অন্ধকার কতক্ষণ থাকতেছে, আলো অন্ধকারের এই ছন্দটাই হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লক। এই যে এই জায়গাটায় অনেক উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু জৈবিক ক্রিয়াকলাপ, ওদের ফুল ধারণ, ওদের ফল তৈরি, এই জৈবিক ক্রিয়াকলাপগুলা
একই সময়ে চলমান থাকার যে ছন্দ, ওই যে কিছু কিছু উদ্ভিদ এই ঘন্টার ভিতরে ওরা একই একই রকম আচরণ করতেছে, তারপরে অন্ধকার আলো অন্ধকারের এই যে ছন্দটা, এটাই হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। এইখানটায় তোমার যে উদাহরণগুলো আমি বললাম ওই উদাহরণগুলো কিন্তু মনে রাখা লাগবে, এটা এমসিকিউর জন্য দরকারি। ছোট দিনের উদ্ভিদ কাকে বলে? ওই যে একটু আগেই দেখলাম, ছোট দিন বলতে হচ্ছে শীতকাল বুঝাইছে, যেখানে সূর্য অল্প সময় হচ্ছে তাপ দিবে, 8 থেকে 12 ঘন্টা তাপ দিবে, শুধু তাপ দিবে বলতে আলো দিবে। তাহলে 8 থেকে 12 ঘন্টা যখন আলো দেয় তখন এই উদ্ভিদগুলা তাদের ফুল ধারণ করতে পারে, ফল ধারণ করতে পারে। তাহলে কে কে ছিল দেখো তো, চন্দ্রমল্লিকা আর ডালিয়া, ওদেরকে আমরা কি বলবো? ছোট দিনের উদ্ভিদ বলবো। এরপরে দেখো ভার্নালাইজেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ক নাম্বারের জন্য? কিভাবে বুঝতে পারতেছি, দেখো কতবার বোর্ডে আসছে, এটা একবার আসছে। এরকম মানে তোমাদের জন্য পাশে দিয়ে যে অ্যানালাইসিসটা করে দেওয়া আছে, এটা দেখে যে কেউ বুঝে যাইতে পারবে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ। দেখো তুমি এটা কতবার বোর্ডে আসছে, তার মানে এটা গুরুত্বপূর্ণ। ভার্নালাইজেশন কি জিনিস? এটা হচ্ছে এরকম একটা পদ্ধতি যেখানে তুমি একটা উদ্ভিদ, মানে উদ্ভিদ বড় হওয়া লাগবে, তুমি চারাটা বপন করবা। এখন তুমি চারা বপন করার উদ্দেশ্যই তো এরকম না যে তুমি এই উদ্ভিদটা যাতে তাড়াতাড়ি বড় হয়, তুমি ওর পরিচর্যা করবা যাতে উদ্ভিদটার কোনো সমস্যা না হয়, যাতে গাছটা মরে না যায়, বড় হয়ে যায়। সেক্ষেত্রে এরকম একটা প্রসেস যেখানে তুমি ওই চারাটা যেটা বপন করবা বা মূলটাকে মাটিতে বপন করার আগে কিছুক্ষণ আমরা ঠান্ডা টেম্পারেচারে রেখে দিব, শৈত্য প্রদান করব। শৈত্য মানে কি? ঠান্ডা। ওই যে আমরা বলি না শীতকালে শৈত্য প্রবাহ হয়, শৈত্য বলতে হচ্ছে শীত বা ঠান্ডা বোঝাচ্ছে। তাহলে এই যে ঠান্ডা প্রদান করব 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, অনেক কম তাপমাত্রা না, এরকম অল্প তাপমাত্রায় ওই বীজটাকে রেখে দিব মাটিতে বপন করার আগে। রেখে দিলে কি হবে, তোমার শীতকালে যে চারাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা ছিল, মনে করো আজকে অনেক শীতকাল, তুমি এই গাছটা চারাটা বপন করছো, এই গাছটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে, কারণ সে শীতকালে হচ্ছে মানে ভালো বৃদ্ধি হয়। এরকম অনেক কিছু থাকে। তুমি যদি একটা ক্যাকটাস গাছ মরুভূমিতে না লাগায় আনে হচ্ছে বরফের দেশে লাগায় যাও, সেই গাছটা কি তোমার বেঁচে থাকতে পারবে বা বৃদ্ধি কি ওর সুন্দর মতো হবে? হবে না। আবার মনে করো শীত প্রধান দেশে হয় এরকম একটা গাছকে তুমি মরুভূমির মাঝখানে যেয়ে লাগাই দাও, হবে কখনো? হবে না। একটা আবহাওয়ার ব্যাপার থাকে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের বৃদ্ধির জন্য। আবার দেখো বাংলাদেশ কত সুন্দর সুজলা সুফলা, বাইরের দেশগুলোতে কিন্তু এরকম আমাদের দেশের মতো ফসল উৎপাদন করতে পারে না ওরা। অনেক দেশই আছে যারা হচ্ছে বাইরে থেকে কিনে কিনে আনায় খায়, ওদের দেশে ফসল উৎপন্ন হয় না, ওরা হচ্ছে সব স্টোর করে রাখে আর কি। তাহলে দেখো এরকম আবহাওয়া কিন্তু মানে ভ্যারি করে, উদ্ভিদের বৃদ্ধির জন্য অনেক ভ্যারি করে। সেক্ষেত্রে যে মূলগুলা, যে বীজগুলা তুমি এখন গরমকালে লাগাইতে যাচ্ছ, গ্রীষ্মকালে যদি লাগাইতে চাও, লাগানোর আগে তুমি কি করবা, ওই বীজগুলাকে একটু শৈত্য প্রদান করে নিবা, মানে হচ্ছে অল্প টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিবা। রেখে দিলে তারপরে যদি মাটিতে বপন করো, দেখবা যে ওদের বৃদ্ধি অনেক বেশি হচ্ছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে ভার্নালাইজেশন। শৈত্য প্রদান করব, শীত দিব মানে ঠান্ডা, শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত করা। এখন ত্বরান্বিত শব্দের অর্থ কি? ত্বরান্বিত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। ত্বরণ পড়বা ইয়াতে, ফিজিক্সে। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ওই যে বেগ বৃদ্ধি বা যে কোনো কিছু বৃদ্ধি, ওইটাকে আমরা বলবো হচ্ছে ত্বরান্বিত, মানে হচ্ছে বৃদ্ধি করা বা তাড়াতাড়ি করা, ইনক্রিজ করা। তাহলে ফুল ধারণকে আমি ত্বরান্বিত করব, তাড়াতাড়ি ফুল ফুটে যাবে। তাড়াতাড়ি ফুল ফুটলে ভালো না, যে ফুল থেকে তারপর যে পরাগায়ন হবে, ফল হবে, মানে গাছটার জীবন তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে। সেক্ষেত্রে যারা ফসল উৎপাদন করে বা কৃষিকাজের সাথে যুক্ত তারা তো লাভবান হবে। তাহলে ফুল ধারণটাকে আমরা ত্বরান্বিত কিভাবে করব? এই যে শৈত্য প্রদানের মাধ্যমে। এই প্রক্রিয়াটাই হচ্ছে ভার্নালাইজেশন। এটা যেহেতু গুরুত্বপূর্ণ এই জন্য এটা নিয়ে হচ্ছে একটু বেশি কথা বললাম, আশা করি বুঝাইতে পারছি। সহজ কিন্তু কথাটা। চলন কাকে বলে? চলন শুনলেই তো বোঝা যায়, হাঁটা চলা করা। এই যে আমি হাঁটা চলা করতেছি, এটা কি এক প্রকার চলন না? হ্যাঁ, এটা চলন। কি হবে, আমি কি আমার অপ্রয়োজনে হাঁটা চলা করতে থাকবো? না, কিন্তু এরকমই উদ্ভিদের কোনো একটা অংশ বা পুরো একটা অংশ প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যাবে। মনে করো এই উদ্ভিদটা এখানে কোনো খাবার পাচ্ছে না, ও এখানে থাকতে যাবে, একটা শৈবাল পানিতে ভাসতেছে, ওই এই পানিতে কোনো খাবার পাচ্ছে না, ও ভেসে ভেসে অন্য কোথাও চলে যাবে, দূরের একটা জায়গায় যেখানে সে খাবার পাবে। তাহলে এরকম প্রয়োজনের তাগিদে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যাওয়ার ঘটনাটাই হচ্ছে চলন।
অভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপনার ফলশ্রুতিতে ভেতরের বা বাহিরের যে কোনো উদ্দীপনা হইতে পারে, ওই উদ্দীপনার কারণে এই প্রাণীটা বা উদ্ভিদের একটা জীবটা বলতে পারি সাময়িকভাবে হইতে পারে অথবা পার্মানেন্টলিও হইতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। এটাকেই আমরা কি বলবো? এইটাই হচ্ছে চলন। নিজ প্রচেষ্টায় সাময়িকভাবে অথবা পার্মানেন্টলি। মনে করো একটা উদ্ভিদের গ্যামেট, পরাগরেণু। পরাগরেণু কি হয়? এক জায়গা থেকে যে কোনো মাধ্যমে, প্রাণী, পানি, বাতাস, পতঙ্গ, মানুষ, যে কোনো মাধ্যমে এক জায়গা থেকে একটা ফুলের গর্ভমুণ্ডে চলে গেল, উদ্ভিদের একটা অংশ, প্রয়োজনের তাগিদে। কেন? তার বংশবৃদ্ধি করা লাগবে, পরাগায়ন সম্পন্ন করা লাগবে। সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, পার্মানেন্টলি চলে গেছে, সে কি আর ফিরে আসবে? না তো। তাহলে ওই সাময়িকভাবেও হইতে পারে, আবার পার্মানেন্টলিও হইতে পারে, একবারেই চলে যেতে পারে। এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল, এটাই হচ্ছে চলন। চলন দুই ধরনের হয়। কি কি দেখো তো? চলন আমাদের দুই ধরনের, একটা হচ্ছে সামগ্রিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। এখন সামগ্রিক যেটা, সেটা হচ্ছে উদ্ভিদের পুরা একটা অংশ চলে যাবে। ওই যে পরাগরেণু, এই যে পরাগরেণুটা, পরাগরেণু কিন্তু এরকম কাটা কাটা হয়। এই যে কাটা কাটা পরাগরেণুটা, এই পরাগরেণুটা একেবারে পুরাটা চলে গেল না, ও পুরাটা একটা অংশ, এই অংশটা পুরাটা কই চলে গেল? একটা উদ্ভিদের গর্ভমুণ্ডে চলে গেল। তাহলে এটা হচ্ছে সামগ্রিক চলন, পুরো অংশ চলে গেল। আবার কিছু কিছু ভলবক্স, ক্ল্যামাইডোমোনাস, এই নামগুলো মনে রাখতে পারো, এগুলো হচ্ছে সামগ্রিক চলন দেখা দেয়। আর বক্র চলন দেখো, বাঁকা, বক্র মানে বাঁকা। তাহলে বক্র চলনের ক্ষেত্রে এই উদ্ভিদটার দিকে তাকাও, এই গাছটার উপরের দিকে শাখা প্রশাখাগুলা কোন দিকে চলন ঘটবে? সূর্যের আলো যেদিকে থাকতেছে ওই দিকে, সূর্যের আলোর দিকে, তার মানে উপরের দিকে। এখন সোজা উপরের দিকে তো অনেক গাছই বড় হয়। তোমরা কি এরকম কোনো গাছ দেখছো যেগুলা সোজা বড় হচ্ছে, মানে বড় হচ্ছে, হঠাৎ করে এরকম হয়ে যায়, বাঁকা হয়ে যায়? পুকুরের পাশে এরকম গাছ দেখা যায়। আমার দাদু বাড়ির পাশে এই যে পুকুর, হ্যাঁ, পুকুরের এইখানটায় একটা গাছ এরকম ভাবে বড় হয়েছে, এত সুন্দর করছে কাজটা, আমরা এখানে বসে থাকতে পারি, এখানে পা ঝুলে বসে থাকতে পারি। তাহলে এই গাছটা কেন এভাবে করে বড় হইলো? কেন এই গাছটা এভাবে করে বড় হইলো? কারণ ওইদিকে হচ্ছে সূর্যের আলো বেশি ছিল। মানে অন্যান্য গাছপালার জন্য ও যখন ছোট ছিল তখন হচ্ছে সে সূর্যের আলো পাচ্ছিল না, যার জন্য সে এভাবে করে বাঁকা হয়ে বড় হয়েছে। বাঁকা হয়ে বড় হওয়ার জন্য আরেকটা সুবিধা হয়েছে, এখানে আমরা বসতে পারি। তাহলে এই যে দেখো বাঁকা হয়ে বড় হয়েছে, এটা হচ্ছে একটা বক্র চলন। উদ্ভিদের শাখা প্রশাখার ক্ষেত্রে বা কাণ্ডটা যখন ছোট ছিল, কচি কাণ্ডের ক্ষেত্রে আমরা এই বাঁকা চলনটা দেখতে পাই। এখন উদ্ভিদের তো এই বড় গাছের তো সামগ্রিক চলন কখনো সম্ভব না। তুমি চিন্তা করো, একটা বড় বট গাছ, ও এখানে খাবার পাচ্ছে না, ও কি শিকড় থেকে উঠে, মাটি থেকে উঠে অন্য জায়গায় চলে যেতে পারবে? কখনো পারবে না তো। তাহলে উদ্ভিদের শাখা প্রশাখার ক্ষেত্রে, বড় উদ্ভিদের ক্ষেত্রে আমরা বক্র চলন দেখতে পাই। সে এখানে আলো পাচ্ছে না, সে একটু বাঁকা তেড়া হয়ে অন্যদিকে আলোর দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পুরাটা সামগ্রিক চলন তার সম্ভব না। আবার দেখো মাটির নিচে যে শিকড়গুলো আছে, এগুলো আবার কোন দিকে চলন ঘটে? ওরা আবার সূর্যের আলোর উল্টা দিকে, সূর্যের আলো উপরের দিকে, ওরা যায় কোন দিকে? মাটির নিচের দিকে, তাই না? ওই যে আমরা নিম গাছ পড়ছিলাম না ছোটবেলা, নিম গাছ কি লেখকের সাথে চলে যেতে পারছিল? লেখক যে তার অনেক গুণগান গাইছিল, কিন্তু নিম গাছ তো লেখকের সাথে যাইতে পারে না, কারণ ওর শিকড় মাটির নিচের দিকে চলে গেছে, অনেক দূর বিস্তৃত হয়ে গেছে। এজন্য মূলের চলন কোন দিকে? সূর্যের আলোর উল্টা দিকে। কিন্তু এটাও একটা বক্র চলন। দেখো বাঁকা বাঁকা হয়ে হচ্ছে অভিকর্ষজ উপলব্ধির, একটু আগে যেটা বলছি, ওই দিকে হচ্ছে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বক্র চলন, সামগ্রিক চলন। আশা করি বুঝতে পারছি। চলো এরপরে চলন তো আমরা বুঝলাম, এরপরে ফটোট্রপিক চলন আবার বলছে। চলন সামগ্রিক আর বক্র চলন আমি বললাম, এখানে আবার ফটোট্রপিক চলন কি জিনিস চলো পড়ি। উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা সবসময় আলোর দিকে। হ্যাঁ, আমি তো বললাম মাত্র যে আলো যেদিকে, এই জন্য হচ্ছে বাঁকা হয়ে ওই দিকে চলে যাইতে চায়, ওই যে আমার দাদু বাড়ির পুকুরের পাশের ওই গাছটা। তাহলে এই যে উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা সবসময় আলোর দিকে যাবে, এবং মূলের মাটির নিচে যে মূলটা ছিল ও কোন দিকে গেছিল? আলোর দিকে গেছিল না আলোর উল্টা দিকে গেছিল? আলোর উল্টা দিকে। তাহলে মূলের আলোর বিপরীত দিকে চলন ঘটে। মূল কোন দিকে চলন করে? আলোর বিপরীত দিকে। উদ্ভিদের এই আলোকমুখী বা আলোক বিপরীতমুখী চলনকে ফটোট্রপিক চলন বলে। তার মানে আমি সামগ্রিক চলনের ওই জায়গায় যে চিত্রটাকে বুঝাইছি, ওই জায়গার কনসেপ্টটুকু। সূর্যের আলো যেদিকে, ওইদিকে মূল
কি বলি, ওইদিকে হচ্ছে কাণ্ড আর শাখা প্রশাখা বৃদ্ধি পায়, আর সূর্যের আলোর উল্টা দিকে মূল বৃদ্ধি পায়। এই জায়গাটাই হচ্ছে মানে সূর্যের আলোর দিকে যাবা নাকি সূর্যের আলোর উল্টা দিকে যাবা, এই জায়গাটাই হচ্ছে ফটোট্রপিক চলন। সূর্যের আলোর দিকে তুমি যাইতে চাও নাকি সূর্যের আলোর বিপরীত দিকে, এটাই হচ্ছে ফটোট্রপিক চলন গেল। হরমোন কি জিনিস? হরমোন বাংলা হচ্ছে প্রাণরস। হরমোন হচ্ছে এরকম এক ধরনের রস যেটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হবে। অন্তঃক্ষরা কি জিনিস? নালীবিহীন গ্রন্থি। এই যে দেখো, নালীবিহীন বলছে না, নালী নাই, তোমার চলাচলের জন্য কোনো নালী নাই, তুমি তাহলে যাবা কিভাবে? মানে হরমোন বলতে হচ্ছে তরল পদার্থ, যাবে কিভাবে? এটা হচ্ছে যেহেতু অন্তঃক্ষরা, ওর ক্ষরণ হয়, এই জায়গা থেকে হরমোন ক্ষরিত হয়, কিন্তু ওই ক্ষরণকৃত হরমোনটা কোনো নালী পায় না চলাচলের জন্য। কোন দিকে যাবে? রক্তের সাথে মিশে যায়। রক্ত পুরা দেহে ফ্লো করে, ওই হরমোনটাও পুরা দেহে এভাবে রক্তের সাথে মিশে যাইতে থাকে। তাহলে নালীবিহীন গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস, যেটা কি করে, যেখান থেকে উৎপন্ন হয় ওই জায়গার কাজ করে না, ওখান থেকে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দূরে চলে যায়, দূরের কাজ করে। যেমন মস্তিষ্ক থেকে যে হরমোনটা নিঃসৃত হয়, যদি এরকম বলি যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন আছে একটা, যেটা মস্তিষ্ক থেকে নিঃসৃত হয়, কিন্তু মস্তিষ্কের কাজ করে না, আশেপাশের কাজও করে না, কাজ করে একদম যায় তোমার কিডনিতে। কিডনি কোথায় আছে? মেরুদণ্ডের দুই পাশে, পিঠের দুই দিকে। এদিকে হচ্ছে আমাদের দুইটা কিডনি, মেরুদণ্ডের দুই পাশে, বক্ষ সংলগ্ন অঞ্চলে, বক্ষ না সরি পৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে। তাহলে দূরের কাজ করতেছে না, কই মাথা থেকে উৎপন্ন হইলো, প্রবাহিত হয়ে যায় কিডনির কাজ করতেছে। তাহলে কি বুঝতে পারলাম? হরমোন অল্প একটু নিঃসৃত হয়, যেখান থেকে নিঃসৃত হয় ওখানের কাজ করে না, দূরের কাজ করে, ওটা হচ্ছে হরমোন গেল। ফেরোমেন মজার একটা জিনিস। তোমরা কি কখনো পিঁপড়াদেরকে একটা সারিতে সারিতে প্যারেড করতে দেখছো? আমি তো দেখছি। পিঁপড়ারা এরকম একজন তার পিছে 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 এভাবে, মনে হয় যেন ওরা প্রাত্যহিক সমাবেশ করতেছে, ওই যে লেফট রাইট করতে করতে সিরিয়ালে যাইতে থাকে। আমি আবার এরকম লাইন দেখলে কি করি, মাঝখান দিয়ে একটু ঘষা দিয়ে দিই, তখন ওরা আর যাইতে পারে না, ওরা দিক হারায় ফেলায়। আবার একটু এলোমেলো করে আবার এদিকে ঘুরে আসে, আবার হচ্ছে চলা শুরু করে। একজনের পিছে পিছে সবাই যাইতে থাকে, তাই না? একজনকে ফলো করে করে ওরা যাইতে থাকে। কিন্তু কেন? ওদের সমস্যা কি? ওরা এরকম কেন করে? কারণ হচ্ছে ফেরোমেন হরমোন। কোনো একটা পিঁপড়া বা পতঙ্গ, ওরা যদি কোথাও কোনো খাবার পায়, ধরো একটা খাবার পাইলো, কেমন, এই খাবারটা যে দেখছে সে কি করবে, ওইখানে যাওয়ার পরে তোমার হচ্ছে এই ফেরোমেন হরমোনটা নিঃসরণ করবে। যে হরমোনটা এত স্ট্রং, দেখো 2 থেকে 4 কিলোমিটার দূর থেকে ওর স্মেল পাওয়া যায়। ওরা এই হরমোনের স্মেল 2 থেকে 4 কিলোমিটার দূর পর্যন্ত পাবে। তাহলে যখনই ওরা এই স্মেলটা পায় তখনই বুঝতে পারে ওদের কোনো একটা বন্ধু কোনো খাবার পাইছে অথবা বিপদে পড়ছে। তাহলে তাদের তাড়াতাড়ি ছুটে আসতে হবে। পিঁপড়ারা কিন্তু আবার অনেক সামাজিক, কেউ বিপদে পড়লে তাড়াতাড়ি ছুটে আসে। তাহলে সে ছুটে আসলো দৌড়ায়, খাবার পাইলে তো ভালো, খাবার নিয়ে যাবে, আর বন্ধু বিপদে পড়লে বন্ধুকে বাঁচাই নিয়ে যাবে, আশা তো লাগবেই। তাহলে অনেক দূর থেকে স্মেলটা পাওয়ার পরে ওরা সবাই চলে আসে। চলে আসার পরে অথবা খাবার যদি পায়, সে হচ্ছে খাবার নিয়ে যখন হচ্ছে ওদের মানে কি গর্ত ভিতর থাকে না, ওরা ওইখানে যখন যাবে, ওদের বাসায় যখন চলে যাবে, তখন যাইতে যাইতে ওই পথে ফেরোমেন ফালাতে মানে নিঃসৃত করতে করতে যায়। তখন কি হয়, অন্য যে পিঁপড়ারা আসে খাবারটা নিতে, ওই জায়গায় এসে ওই স্মেল শুকে শুকে হচ্ছে তোমার ওই পথে পথে যাইতে থাকে। এজন্য ওরা এক সিরিয়ালে যাইতে থাকে। তুমি যখন মাঝখানে ঘষা দিয়ে দিলা, তখন হচ্ছে ওই ফেরোমেন হরমোনটার একটু স্মেল কমে যাইতে পারে, অথবা এটা বাতাসেই হচ্ছে মানে ওরা স্মেল পায়, অনেক জোরালো একটা স্মেল, তুমি ওই ঘষা দিয়ে দিলে ওরা ওইদিকে আবার ঠিক মতো যাইতে পারে। সেক্ষেত্রে এই ফেরোমেন হরমোনটা এই পতঙ্গদেরকে আকৃষ্ট করে, বা পতঙ্গদের মানে কাজ কামার কি ওরা করে। এখন এটা আমাদের কেন জানা উচিত? কারণ ধরো তুমি এরকম কোনো পতঙ্গকে নাশ করতে যাচ্ছ, যে পতঙ্গটা তোমার ফসল খেয়ে ফেলতেছে, তোমার জন্য ক্ষতিকর একটা পতঙ্গ। এখন তুমি তো কেমিক্যাল ব্যবহার করতে পারবা না। কেমিক্যাল যদি তুমি ফসলের ক্ষেতে ব্যবহার করো, তোমার ফসলগুলো নষ্ট হয়ে যাইতে পারে। ওই কেমিক্যাল সমৃদ্ধ ফসল তুমি খাইলে তোমার পরিবারের সদস্যদের ক্ষতি হইতে পারে। সেক্ষেত্রে তুমি কেমিক্যাল ব্যবহার করতে চাচ্ছ না। তখন তুমি কি করবা? কিছু ফেরোমেন হরমোন নিবা। ওই ফেরোমেন হরমোনটা একটা বড় বউলে পানি নিবা, পানির মাঝখানে ভাসায় দিবা, মানে বাটিতে করে ভাসায় রাখবা। তখন পতঙ্গরা তো ওই গ্রান স্মেল নিয়ে আসবে যে আরে আমাদের কোন বন্ধু ফেরোমেন হরমোন নিঃসরণ করতেছে, যাই দেখে আসি কি হয়েছে। তখন ওরা যখন আসবে ফেরোমেন হরমোনের কাছে যাইতে চাবে। এই যে একটা বড় বাটি নিলা, বাটিতে পানি দিছো,
পানির মাঝখানে এই আরেকটা ছোট্ট বাটিতে করে ফেরোমেন হরমোন রেখে দিছো। ওরা যখন আসবে তখন ওরা এই ফেরোমেন হরমোন কাছে যাইতে চাবে যে আরে মাঝখানে পানি, কিন্তু আমাদের বন্ধু তো ওখান থেকে হচ্ছে ফেরোমেন হরমোন নিঃসরণ করছে, যাই দেখে আসি। তখন ওরা পানির ভিতর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, পানিতে ডুবে মরে যাবে। দেখো তোমার কোনো কেমিক্যাল ব্যবহার করার দরকার হয়েছে, কোনো ক্ষতিকর পদার্থ দরকার হয় নাই, তুমি একটু ফেরোমেন হরমোন দিয়ে কিন্তু আমরা কি করলাম, পতঙ্গ বা কীটনাশক হ্রাস করতে পারতেছি। তাহলে এটাই হচ্ছে ফেরোমেন হরমোন। এরপরে দেখো স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কি? স্পাইনাল কর্ড হচ্ছে একদম মস্তিষ্কের পিছন থেকে, একদম মস্তিষ্কের পিছন থেকে মেরুদণ্ড শুরু না, এই যে মেরুদণ্ড আমাদের পিঠ পুরা পুরা পিঠ ব্যাপী হচ্ছে ছোট ছোট 33টা খণ্ড বা 33টা হাড় মিলে এই মেরুদণ্ড গঠিত। মেরুদণ্ডের মাঝখানে আবার ফাঁকা জায়গা থাকে, জানো? এই যে ছোট্ট একটা হাড়, ফাঁকা জায়গা আছে, আবার ছোট্ট একটা হাড়, আবার ছোট ছোট এরকম করে লম্বা করে মেরুদণ্ডটা গঠিত। ওই ছোট যে ফাঁকা জায়গাটা, ওখানে ভিতর দিয়ে একটা স্নায়ু চলে যায়, এই যে ভিতর দিয়ে একটা স্নায়ু চলে গেছে, এই স্নায়ুটাই হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র স্নায়ুকলা নির্মিত পৃষ্ঠীয় অংশ, যা মেনিনজেস ও মেরুদণ্ডের সুরক্ষিত অবস্থায় মস্তিষ্কের পেছন থেকে কশেরুকার ছিদ্র, কশেরুকা হচ্ছে ওই যে মেরুদণ্ডের যে ছিদ্রগুলা, ওখান দিয়ে পুরাটা বিস্তৃত হয়ে যায়, ওটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে আমরা 12টা প্রশ্ন সমাধান করলাম। এই প্রশ্নগুলো ছোট ছোট উত্তর, কিন্তু আমি তোমাদেরকে অনেক এক্সট্রা কথাবার্তা বলছি, শুধুমাত্র যাতে তুমি সহজে বুঝতে পারো জিনিসটা কি, কিউরিসিটি যাতে মানে তোমার যাতে কোনো আর কিউরিসিটি না থাকে, আমি সবগুলা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আর এভাবে যদি পড়তে পারো সেক্ষেত্রে তোমার মাথায় অনেক দিন ইনফরমেশনগুলো থাকবে, মজায় মজায় শিখতে পারলে তো ভালো, তাই না? চেষ্টা করছি ওভাবেই তোমাদেরকে বোঝানোর, আশা করি বুঝতে পারছো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।